হাস্যোজ্জ্বল সকালে মধ্যাহ্নে গড়ালো মোলায়েম ঝকঝকে দীপ্তি ছেয়ে বসল বৃক্ষ শাখায়। সেই দিন বিকেলে আবারও দল বেঁধে রুদ্রদের বাড়ির উদ্দেশ্যে রওনা হলো মেয়ে পক্ষের লোকজন। অব্র আরিশার মেহেন্দি আজ। আরিশাকে পার্লারে সাজানো হলো। একটা জমকালো ভারী লেহেঙ্গা আজকেও পরেছে সে। বিয়ের প্রতিটি ড্রেস কোড অব্রর সঙ্গে ম্যাচিং। তবে সে যদি সাজলো সম্পূর্ণ সাদামাটা রকম। বিয়ে বাড়িতে কেউ তেমন খেয়াল করল না তাকে। আরিশা নিজেকে নিয়ে ব্যস্ত, আর মোনারা ওর বিয়ে নিয়ে। রিমি, রূপসা, সন্ধ্যা আর সে যদি ছোট চাচা মেয়েরাও ভিড় জমালো পার্লারে আরিশার সঙ্গে। সেজদিদের সম্পূর্ণ পরিবারটা মেয়ের সংখ্যা বেশি। শুধুমাত্র আফিয়ার 2 ছেলে আর তার বড় মামার 1 ছেলে। ভদ্রমহিলা 2 পুত্রের নাম আয়ান, আয়াত। আয়াত গ্রাজুয়েট হতে বিশেষ বাকি নেই, আর আয়ান থাকে বিলেতে। সে যদি বড় মামার ছেলে পড়ছে সবে ক্লাস 5-এ। এ দুজন ব্যতীত বাকি সবাই মেয়ে। ওরা একসাথে হলে আয়ান আয়াত কোণঠাসা হয়ে পড়ে। এতগুলো মেয়ের সাথে পেরে ওঠা তো যে সে কথা নয়। মোট 4টে গাড়ি সেজুতিদের বাড়ির আঙিনায় দাঁড়িয়ে। একটা দখল করে বসলো ওদের সমগ্র কাজিন সমাজ। বাকি 3টেতে গুরুজনরা। আয়াতও যাচ্ছে সেজুতিদের গাড়িতে। গতকাল সে ছিল না, আজ দুপুর এলো। স্বভাবই ভীষণ চুপচাপ পড়াকু। গাড়িময় মেয়েরা হাসি ঠাট্টা করলেও এদিকে বিশেষ মনোযোগ ওর নেই। শান্ত ছেলে হলেও চটপটে সেজুতির সঙ্গে তার সম্পর্কটা বাকিদের থেকে ভিন্ন। মেয়েটা ওকে প্রচণ্ড জ্বালাতন করে। কাছাকাছি থাকলে আবদার করে করে বিরক্ত করে ভীষণ। তবে আজকে আর ওকে জ্বালানোর আগ্রহ সেজুতির মধ্যে দেখা যাচ্ছে না, কারণ তার মন মেজাজ কোনোটাই ভালো নেই এখন। গোটা ধ্যান জ্ঞান রেখে এসেছে অ্যাসাইলমে ওর লোহার শিকের ভিতরে। সারাটা দিন রুদ্রের মায়ের কথা ভীষণ রকমের মনে পড়েছে। কী সুন্দর দেখতে একজন মহিলা, কী সাবলীন তার বাচনভঙ্গি। হেসে হেসে কত অমায়িক ভঙ্গি কথা বলছেন ওর সাথে। এরকম একটা মানুষ কি করে বছরের পর বছর ওরকম অন্ধকার গাঢ়তে বন্দি থাকতে পারে? সে যদি চেহারায় তমসা নামে, অন্তর্পট মুচড়ে আসে দুঃখে। আচ্ছা, রুদ্র তো অনেক টাকা, উনি ওনার মায়ের জন্য কেন কোনো বিশেষ ব্যবস্থা নিচ্ছে না? এতদিনে তো পারতেন বিদেশে নিয়ে মায়ের চিকিৎসা করাতে। একটা ভালো চিকিৎসা আর কিছু উন্নত থেরাপি পেলেই হয়তো নারীটি বহু আগে সেরে উঠতেন। ওনারা রুদ্রজীবন থেকে 20টা বছর হারাতো। তবে ভাবনার রাজ্য যখন বিচরণ সেজুতি সহসা প্রচণ্ড ধাক্কার সামনের দিকে ঝুঁকে পড়ল সে। চৈতন্য ফিরল। জানালা ঘরে বাইরে চেয়ে বুঝল পৌঁছে গিয়েছে গন্তব্যে। গতকালের থেকেও রুদ্রর বাড়ি আজকে আয়োজন তুলনামূলক বেশি। অতিরঞ্জিত সাজসজ্জা সমগ্র দেয়ালে। রুদ্র রওশন চৌধুরী হয়তো তার কারি কারি টাকা প্রকাশ না ঘটালে শান্তি পায় না। সে যদি শুকনো হাসল। কী লাভ এত টাকা দিয়ে? যে টাকা পারে না নিজের মাকে সুস্থ করে তুলতে, সেই অর্থের কোনো মূল্য আছে? ভালোবাসা মানুষেরাই যদি পাশে না থাকলেও স্বর্গের সুখও সেখানে ফিকে। রুদ্র মামা মামি সহ আরও কয়েকজন এগিয়ে আসে। কালকের মতোই সাদরে ভিতরে নিয়ে যায় ওদের। সে যদি হাঁটছিল ঠিকই, তবে অন্যমনস্ক সে। পায়ের নিচে বিছানো লাল কার্পেট থেকে কি মনে করে মুখ তুলল। পাশ ফিরতেই চমকে উঠল একরকম। রুদ্র পাশাপাশি হাঁটছে ওর। কদম ওর মতোই ধীর শান্ত। কানের ছিদ্রে উঁকি মারছে কালো ব্লুটুথ। বা হাতটা পকেটে। সে যদি একযোগে চেয়ে রইল। রুদ্র খোঁচা খোঁচা দাড়ি, পোক্ত চিবুক, চোখা নাকের একপাশে দেখতে বেশ আকর্ষণীয়। স্যুট কোট পড়ুয়া লোকটা যেন একটু বেশি সুন্দর। ওর চেয়ে থাকার মধ্যে আচমকা ঘাড় ঘোলার রুদ্র। সে যদি থতমত খেয়ে দৃষ্টি ফেরায়। রুদ্র তার অপদমস্তক দেখল একবার। সে যদি আলগোছে তাকালো। চোখাচোখি হলো নিমিষে। কিন্তু আজ বাদামি আইরিশের চাউনি গতকালের মতো নয়, বেশ ঠান্ডা নির্জীব। রুদ্র দ্রুত চোখ ফেরায় অন্যদিকে। ধীর কদম হনহনে গতি ধরল সেজদিকে। পেছনে ফিরে এগিয়ে গেল সম্মুখে। অবাক লাগলো সেজদি।
চেয়ে রইল ভুরু কুচকে। হঠাৎ কি হলো ওনার? সময় সময় অনুষ্ঠান শুরু হয়। অতিথিদের মুখোমুখি বসানো এক সোজা স্টেজ। একটাতে আরিশা, অন্যটাতে অব্র বসে। সব কিছু কালকের মতোই। মুনারা সেজুতিকে অনেকবার বললেন আরিশার পাশে গিয়ে বসতে, তাও উঠল না মেয়েটা। প্রচণ্ড আলসেমিতে গতর কাহিল তখন। কেন যেন এত আয়োজনেও একটু আনন্দ পাচ্ছে না ও। মাথার মধ্যে গিজ গিজ করছে সেই এক কথা। সেই পৌর অরুণার মুখ ভাসছে চোখে। অমন একটা জায়গায় কি করে আছেন উনি? কিভাবে থাকছেন এত বছর? সে এক রাত থাকলে তো মরে যেত। সেজুতির বুক হু হু করে উঠে মায়ায়। এসতো চারপাশ চেয়ে রুদ্রকে খুঁজল, পেল অদূরে। ফোনের কথা বলছে সে। সেজুতি ব্যতীত নজর চেয়ে রইল ওই দিকে। এই মানুষটা এতগুলো বছর নিজের মাকে ছেড়ে কিভাবে থাকছে? ছোটবেলা রাতে ঘুম হতো মায়ের কোল ছাড়া? নিজে নিজে খেতে পারতেন খাবার? সেজুতির চোখের কোণায় সহমর্মিতা ভরে উঠল। হঠাৎই রুদ্র ফিরে চাইলে এদিকে। সেজুতিকে একইভাবে নিজের দিক তাকিয়ে থাকতে দেখে ভাঁজ ফেলেন ললাটে। তীক্ষ্ণ বানালো দৃষ্টি। সে যদি তখনও চেয়ে একজোড়া বিভ্রান্ত কৌতূহল চোখের সঙ্গে দুটো মায়াময় অক্ষি মেতে উঠল খেলায়। সে সময় পাশের চেয়ারে থপ করে বসল সন্ধ্যা। আওয়াজে নড়ে উঠল সেজুতি। দ্রুত আঁখি জোড়া ফিরে এলো রুদ্রের সৌম্য মুখবিবর হতে। পাশে সন্ধ্যাকে দেখে ঠিকঠাক হয়ে বসল। সন্ধ্যা গোমরা মুখে ফোনে কিছু করছে। অধৈর্য হাতে স্কিপ করছে কোনো জিনিস। সে যদি আগ্রহ নিয়ে একটু উকি দিল দেখতে। সন্ধ্যাও নিজের ছবি জুম করছে, ভালো করে দেখছে, তারপর ফটাফট ছুঁড়ে ফেলছে রিসাইকেল বিনে। চেহারার অবস্থা কাঁদো কাঁদো দেখে সে যদি চিন্তিত হয়ে বলল, কিছু হয়েছে আপু? সন্ধ্যা তাকালো, ঠোঁট উল্টে ভীষণ দুঃখ নিয়ে বলল, দেখ না, আসার পর থেকে কতগুলো ছবি তুললাম, অথচ একটাও ভালো হয়নি। এবার আমি ডিপি চেঞ্জ করব কি করে? সে যদি তবটা খেল, পরপর হাসি পেল ভীষণ। এই সামান্য কারণে চেহারা এই হাল করে কেউ? আজব হাসিটা কোনো রকম চেপে রাখল সে। চেহারা দুঃখী দুঃখী ভাব ফুটিয়ে বলল, আহারে সত্যিই তো, এরকম হলে তো খারাপই লাগারই কথা। সন্ধ্যা তার মিথ্যে সহানুভূতিতে ভেঙে পড়ল আরও। ঠোঁট ফুলে দীর্ঘশ্বাস ফেলে বলল, জানিস কেউ আমার একটা ছবি তুলে দিচ্ছে না। পিঙ্কিটাকে ছোট মামার মেয়ে। বললাম, কানে নিল না। বাকিরাও তো খুব ব্যস্ত, আমাকে কেউ পাত্তাই দিচ্ছে না। এত সুন্দর করে সেজে গুজে এসে যদি মনের মতো কটা ছবি তুলতে না পারি। আর ফটোগ্রাফারগুলোকে দেখ, সব ফোকাস শুধু বর বউয়ের দিকে। আমরা কি ভেসে এলাম বল? সে যদি উত্তর দিল না। থুতনি চুলকে ভাবছিল, আপু এখন আমাকে ছবি তুলে দিতে না বললে হয়, কতটুকু মনই রয়ে যায়। সন্ধ্যা লাফিয়ে উঠে বলল, এই সে যদি, তুই তো বসে আছিস, দে না আমাকে কটা ছবি তুলে। সে যদি ইতিহস্ত চোখে চাইল, আমতা আমতা করে বলল, আমি তো ভালো ছবি তুলতে পারি না আপু। তুমি আয়াত ভাইয়াকে বলো না। না না, ওসব ঘোলা ঘোলা তুলে। তুই চল, যা পারিস তাই দিস। সন্ধ্যা প্রফুল্ল চিত্রে ফোনখানা বাড়িয়ে দিল ওর সামনে। ব্যর্থ হয়ে কাঁদো কাঁদো চেহারা হাতে নিল সে যদি। আজ তার 12টা বাজাবে। সন্ধ্যার ছবি তোলা মানে ওই সময়টা টেকনাফ ঘুরে আসা যাবে। যত ভালো ছবি হোক ওর পছন্দ হয় না। সাথে বিভিন্ন পোজ, বিভিন্ন অ্যাঙ্গেলে দাঁড়িয়ে তুলবে। এখন এত ধকল পারবে সামলাতে? সে যদি ফোঁস করে সাজ ছাড়ল। আগ বাড়িয়ে ঘটনা জানতে গিয়ে নিজে জাপ দিয়েছে কুয়োয়। হাবুডুবু যে খেতেই হবে এখন। সন্ধ্যা উৎসাহিত কদমে উঠে দাঁড়ালো। ওকে বলল পিছন পিছন আসতে। কালকের মতো সে একই ঘটনা পুনরাবৃত্তি হয় আজও। ওদিকে স্টেজে কি হচ্ছে না হচ্ছে সে যদি জানার উপায় রইল না। কাল ছিলেন রুদ্র, আজ জুটেছে সন্ধ্যা। এই মেয়ে ছবি তুলতে তুলতে হাঁপিয়ে উঠেছে সে। তাও যদি একটু সন্তুষ্ট হতো। একের পর এক জায়গায় দৌড়ে যাচ্ছে, কোথাও বসে পড়ছে গাউন জড়িয়ে, আর সেসবে পোজের ছবি যত্ন নিয়ে ধৈর্য ধরে তুলে দিচ্ছে ও। একটা সময় ধৈর্যের বাদে আগুন ধরল সে যদি। প্রখর ক্লান্ত ধসে পড়ল ঘাড়ে। বুঝল তাকে দিয়ে আর কোনো মতেই
কোনো কাজ হবে না, কিন্তু সন্ধ্যা যে এমনি এমনি ছাড়বে না। বুদ্ধি করে ওয়াশরুমে মিথ্যা বাহানা দেখে কেটে পড়ল সে যদি। গিয়ে লুকালো সিঁড়ির গোড়ায়। সন্ধ্যা কিছুক্ষণ অপেক্ষা করলো। সে যদি আশায় দাঁড়িয়ে থেকে অস্থির হলো এক সময়। খুঁজতে চলল ওয়াশরুমের দিকে। সে যদি মিটিমিটি হাসলো ওর যাওয়া দেখে। তারপর স্টেজের দিকে তাকালো। আরিশা দু হাতে দুটো মেহেদি পরাচ্ছে। ভাবলো ওখানে বরং যাক, কাল সব মিস করে ফেলেছে। আজ শুরু থেকে শেষ সবটা দেখতে পারা চাই। সে যদি যেতে নিয়ে আবার দাঁড়ালো, চারপাশ চাইল আগ্রহীর লোচনে। আচ্ছা, রুদ্র রওশন চৌধুরী কোথায়? উনি আজকে ওকে বিরক্ত করছে না কেন? কাল তো সারাক্ষণ পিছন পিছন ঘুরল, আজ হলো কি এর? পরপর জিভ কাটল সে যদি। মৃদু জ্বর বসালো নিজের মাথায়। এগুলো কেমন ধরনের চিন্তা ভাবনা সে যদি? উনি আজ তোর আশেপাশে নেই, এটাই তো ভালো। সে যদি ঘাড় দোলালো দুদিকে। আজকাল না চাইতো রুদ্র হানা দিচ্ছে মস্তিষ্কে। সদর্পে প্রতাপ চালাচ্ছে সেথায়। সে যদি স্টেজের দিকে সেই এক পা বাড়ালো, পিছন থেকে হাতে কোনো টেনে ধরল কেউ একজন। চমকে থমকে ফিরে চাইল সে। ভালো করে কিছু বোঝার আগে রুদ্রকে টেনে টুনে সাথে নিয়ে চলল। সে যদি আশ্চর্য হলো খুব। গোল গোল চোখে রাজ্য ছাপানো বিস্ময়। রুদ্র ওকে নিয়ে কালকে সেই জায়গায় এসে থামল। টান মেরে দাঁড় করল নিজের সামনে। পুরো বিষয়টা সে যদি হতবুদ্ধি। ভ্যাকাচাকা খেয়ে দেখছে ওকে। রুদ্র চোখে মুখে অবস্থা ভালো নয়, ভীষণ রকমের লালছে তা। চিবুক মটমট করছে দুধারে। ফুলে আছে কপাল। ফর্সাতক ভেদ করে দেখা দিচ্ছে সেখানকার নীলছে শিরা। এই এতক্ষণে এত কাছ থেকে ওকে দেখল সে যদি। ওপরে সবুজ রঙের কোটের ভিতরে সাদা শার্ট পরনে ওর। সাথে এমন টকবাগানো চেহারা, অথচ কেমন অদ্ভুত সুন্দর লাগছে সে যদি। পুরুষালিত ঘাড় থেকে ছুটে আসা করা পারফিউমের সুগন্ধে মুদে আসছে চোখ। মুগ্ধতায় লুটোপুটি খাওয়ার মতো রুদ্র কটমটো স্বরে বলল, হাউ ডেয়ার ইউ। সে যদি ঠিকরে পড়ল বাস্তবে। নড়ে চড়ে উঠল। এই কণ্ঠ তার পরিচিত। মাথায় ঢুকলো রুদ্র মারাত্মক রেগে আছে। দীর্ঘদিন পর হঠাৎ এমন রাখতে দেখে একটু অবাক লাগলো সে যদি। কিছু কি করেছে ও? না হলে উনি এরকম করছেন কেন? রুদ্র খসখসে মুঠে সে জ্যোতির কোনো ধরে তখনও। পোক্ত বাঁধনে সে যদি ব্যথা পাচ্ছে কি না জানা না। বিকল স্নায়ুতন্ত্রে ব্যথায় আজ পৌঁছায়নি এখনও। তার মস্তিষ্ক সমস্ত কোষ ব্যস্ত। রুদ্র রাগের কারণ খুঁজছে। এরই মধ্যে সে স্তব্ধ কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আপনি আমাকে লুকিয়ে কিছু করবেন আর আমার কানে আসবে না? নিজেকে এতটাই চালাক মনে করেন সে যদি? সে যদি আগামাথা বুঝল না। ফ্যাল ফ্যাল করে চাইতে দেখে রুদ্র বিরক্ত হয়, ক্রোধ বাড়ে। ধরে রাখা কোনো ঝাঁকিয়ে বলে, অ্যান্সার মি। সে যদি কেঁপে উঠল। শান্ত ভাবা মিহি আওয়াজে শুধালো, কি হয়েছে? এমন করছেন কেন? রুদ্র এক প্রকার হাতটা ছুঁড়ে ফেলল ওর। তবে সে যদি একবার পিছিয়ে যায় হতভম্ব চোখে। রুদ্র দৃষ্টি সূচ সম। দাঁত পিষিয়ে বলল, নাটক করছেন? লাভ নেই। রুদ্র রওশন চৌধুরীর পিছনে তদন্ত করার মতো বোকামো কী করে করলেন সে যদি? এর পরিণাম আপনি জানেন না। যদি বিভ্রান্ত হয়ে জিভে ঠোঁট ভেজান। উনি ঠিক কিসের কথা বলছেন? কোনোভাবে কি জেনে গেলেন আমি অ্যাসাইলামে গিয়েছিলাম? ভাবতে মেরুদণ্ড সোজা করে ফেলল। রফিক লোকটা তাহলে ওকে সন্দেহ করছিল? সে যদি চিন্তিত অভিপ্রায় চটপট লুকিয়ে ফেল আড়ালে। নিজেকে তৎপর স্বাভাবিক করল। পুরোটা না শুনে তো আগে ভাগে ধরা দেওয়া যাবে না। আগে বুঝতে হবে রুদ্র কিসের কথা বলছে। তাই না বোঝার ভান করে বলল, আমি আপনার কথা মাথা মুন্ডু বুঝতে পারছি না। ঠিক কি বলছেন বলুন তো? রুদ্র নাক ভেপে উঠল। সে নিশ্চিত বুঝেছে এই মেয়ের কাহিনী। তার মতো লোকের সাথে চালাকি। ক্ষুদ্র হয়ে আরেকবার হাত চেপে ধরল অমনি। রুর দুই অক্ষিতে বন্যি জ্বলছে যেন। যেই দৃষ্টিতে গলা শুকিয়ে আসে সে যদি। ভিতর ভিতর আতঙ্কে আধখানা হয় সে, অথচ বাইরে থেকে শক্ত রইল তাও। রুদ্র পৃথিবীর সবটুকু অনমনীয়তা কণ্ঠে ঠেলে বলল, অ্যাসাইলামে গিয়েছিলেন কেন? সে যদি অন্তপট আতকে উঠে।
এই রে, যা ভেবেছিল তাই। এই ব্যাটা ঠিক জেনে গিয়েছে। যথাসাধ্য সহজ থেকে বলল, কোন অ্যাসাইলুম? আর অ্যাসাইলুম যদি যাই তাতে আপনার কি? ওটা কি আপনার কেনা? রুদ্র ভয়ানক রেগে গেল এবার। একদম চালাকি করবেন না, আপনি ভালো করে জানেন আমি কি বলছি। সে যদি স্পষ্ট কণ্ঠে বলল, না আমি জানি না, আমি বুঝলাম না। আমি যদি কোথাও যাই সেটা কি আপনার পারমিশন নিয়ে যেতে হবে? আপনি কোন হরিদাস পাল হে? রুদ্র সহসা সজোরে বাস খাই ধমক ছিল, শ্যাট আপ। আপনাকে আমি কিছু বলি না মানে বলবো না তা কিন্তু নয়। ঢোক গিল সে যদি, বুক ধুকপুক করে কাঁপছে। ডরে চুপসে যেতে যেতে নিজেকে সামলে পাল, আগে আমার হাত ছাড়ুন, কথা তো না ধরে বলা যায়। বারবার এভাবে শরীরে স্পর্শ করা চরিত্রহীন লোকের কাজ। রুদ্র লালচে আঁকি বিকট হলো এবার। হতবিলম্ব হয়ে চাইল, পর মুহূর্তে নিকেট করে চোয়াল ধরে রাখা হাত তো ছাড়লই না, উল্টো অন্য হাতটা আরও জোরে চেপে ধরল তখন। এত শক্ত স্পর্শ কাতরে উঠল সে যদি। চেহারা অবস্থা দেখে রুদ্র পৈশাসিক আনন্দ পায় যেন। ক্রূর হেসে বলল, এইটুকু গায়ে জোরে সহ্য করতে পারেন না? সেখানে রুদ্র রওশন চৌধুরীর ক্ষমতার্জন কীভাবে সহ্য হবে? সুপ্ত বিপদের আভাস পেল, ধীর রইল সে যদি। কণ্ঠের সাহস এনে বলল, আমাকে হুমকি দিয়ে লাভ নেই রুদ্র রওশন চৌধুরী, আমি আপনাকে ভয় পাই না। রুদ্র ভুরু বাঁকায় তাই? সে যদি গুটিয়ে গেল, ধরা দিল না, মুখের উপর বলল, হ্যাঁ তাই। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার এত রাগ হচ্ছে কিসের জন্য? অ্যাসাইলুম গিয়েছিলাম তাই, নাকি আপনার লুকানো সত্যি জেনেছি তাই? রুদ্র সঙ্গে সঙ্গে হতচকালো কাণ্ড ঘটালো একটা। ক্ষোভে নিজের বুকের কাছে টেনে চেপে ধরল ওকে। সে যদি প্রথম দফায় ঘাবড়ে গেল, এসবের অভ্যেস হয়েছে এখন। রুদ্র উষ্ণ শ্বাসে তার কোমল মুখমণ্ডল পুড়ে যাওয়ার জোগাড় হয়। রুদ্র খুব ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বলল, সত্যি জেনেছেন বলে নিজেকেই অনেক কিছু ভাবছেন তাই বলে? রুদ্র একটা আঙুলের ক্ষমতার কাছেও আপনি যে কিছুই না সেটাও ভুলে যাচ্ছেন। আপনার জায়গায় যদি অন্য কেউ হতো, এতক্ষণে তার কি হাল আমি করতাম ভাবলেও শিহরে উঠতেন সে যদি। শুধুমাত্র আরিশার বোন বলে প্রতিনিয়ত রেহাই দিচ্ছে আপনাকে। এই ছাড় দেওয়াটাকে ভুলেও আমার দুর্বলতা ভেবে বসলেন। ইউ আর এ অ্যাবসলিউটলি রং। তুখোর হুমকিতে হেসে ফেল সে যদি। রুদ্র বিস্মিত হয়, তার আগুন ঝরা দু চোখে চোখ রাখল সে যদি। নির্বাক আওড়ালো, এত ক্ষমতা দিয়ে কি লাভ মিস্টার রুদ্র রওশন চৌধুরী? যে ক্ষমতা নিজের মাকে সুস্থ করতে কাজে লাগে না, দিন দুপুরে গুলির আঘাতে লুটিয়ে পড়তে হয় মাটিতে, অমন ক্ষমতাবানের কোনো মূল্যই আমার কাছে নেই। রুদ্র স্তব্ধ, বাকরুদ্ধ, হতবাক বনে রইল শুধু। সে যদি বোঝাতে গেল, আমি কিন্তু অ্যাসাইলামে আপনাদের ক্ষতি চাইতে যাইনি। আচমকা কোথা থেকে দৌড়ে এলো রিমি। ওর পদধ্বনিতে চমকে উঠল দুজন। রিমি ওদের দেখে দাঁড়িয়ে পড়ে, অবাক হয়ে চেয়ে থাকে। রুদ্র বিদ্যুৎ বেগে সেজদিকে ছেড়ে দিল, ঝটপট দূরত্ব বাড়িয়ে সরে দাঁড়ালো। রিমি পরপরই দুরন্ত কদমে হাজির হয় রূপসা। ছুটোছুটি খেলছিল ওরা। সেজদি মহাবিরক্ত হলো দুটোর ওপর, আর সময় পেল না আসার। আরেকটু হলে তো রুদ্রকে সবটা বুঝিয়ে বলতে পারত। রিমি তখনও প্রকট চোখে তাকিয়ে একবার সেজদিকে দেখছে, একবার রুদ্রকে। রূপসাও ছোটোখাটো ভিমড়ি খেয়েছে। এখানে ওদের দুজনকে এরকম একান্তভাবে আশা করেনি। সেও ভুরুকুচকে বিষয়টা বোঝার চেষ্টা করলো, কিন্তু সময় দিল না রুদ্র। জুতোর সমসম শব্দ তুলে তড়িঘড়ি কদমে প্রস্থান নিল। রূপসা সেজদির নিকটে এসে বলল, আপু তুমি এখানে কি করছিলে? তোমাকে যে বড় মামি গরু খোঁজা খুঁজছেন জানো? রিমি তখন চুপ। সেজদি এবার ওর দিকে তাকালো। এই ছোট্ট মেয়ে কী বুঝলো আল্লাহই জানে। এখন কারো কাছে গিয়ে উল্টোপাল্টা কিছু বললে সর্বনাশ। ভাগ্যেস রূপসা ওদের ওভাবে দেখেনি। রিমিটা অবশ্য একটু বোকাশোকা। সে যদি বেশিক্ষণও এই নিয়ে ভাবল না। মা খুঁজছে শুনে নিশ্চুপ চলে গেল। একমাত্র আফিয়াবাদে প্রায় প্রত্যেকের হাত ভরে মেহেদি পড়ল সেই দিন। ওনার এসব রংচং পছন্দ নয়। মুনারাও চাইছিলেন না, কিন্তু মেয়েদের জোড়াজুড়িতে হার মেনেছে। আরিশার হাতে বড় বড় করে অপর নাম লেখা, ডিজাইনটা হয়েছে মনোপুত।
এরই মধ্যে একটা অদ্ভুত কাণ্ড ঘটে গেল। সেজুতি যখন ডান হাতে মেহেদি পড়ায় ব্যস্ত, তখন টুন করে ফোনে একটা মেসেজ আসে। সেজুতি আলো জ্বলা স্ক্রিনের দিকে চাইল। রুদ্রের নম্বর দেখেই তাড়াহুড়ো ইনবক্স খুলল। আপনায় আমি পরে দেখে নিচ্ছি, ভাববেন না এত সহজে ছেড়ে দেব। তজ্জনে সেজুতি ভয় পাওয়ার বদলে হেসে ফেলল। হঠাৎই কেন যেন রাগী, অহংকারী, লম্বা চড়া লোকটাকে ছোট এক বাচ্চা বলে মনে হলো। তখন এইসব বলতে না পেরে এখন মেসেজ পাঠালো। দুষ্টু সেজুতির মাথায় গুরুতর বিষয়টা নিয়ে প্রকাণ্ড এক দুষ্টুমি ভর করল অমনি। সন্ধ্যার পর যখন একটা নাচ গানের প্রোগ্রাম আয়োজন করা হয়, বিয়ে বাড়ি হই হুল্লো মেতে ওঠে, প্রত্যেকে যখন ব্যস্ত সেথায় একটা সুবর্ণ সুযোগ লুপিয়ে নিল সেজুতি। অন্য চোখে রুদ্রকে খুঁজল সে। একটা সময় পেয়েও গেল। সে সবার থেকে আলাদা হয়ে এক জায়গায় ঘামটি মেরে বসে, ফোন ঘাটছে না, কথাও বলছে না, পায়ের উপর পা তুলে মেঝের দিকে তাকিয়ে শুধু। ভীষণ রাগে টকবগে শরীর, জীবক মরমর করছে। মুখ দেখেই বোঝা যায় কারো ওপর চরম ক্ষেপে সে যদি বুঝতে বাকি নেই সেই কারোটা নির্ঘাত। তখনও পুরোপুরি রাগ ঝাড়তে না পেরে এমন সাপের মতো ফুসফুস করছে এই লোক। সে যদি ঠোঁট চেপে হেসে সবার মধ্যে থেকে উঠে গেল। রুদ্রকে বিরক্ত করে আরও খেপানোর একটা আরশাট বুট এসেছে মাথায়। চারপাশে এত লোক, এখন রুদ্র চাইলেও ওকে কিচ্ছু বলতে পারবে না। সে গিয়ে দাঁড়ালো ওর সামনে, টেনে টেনে ডাকলো, স্যার। রুদ্র চোখ খুলল, কপালে প্রগাঢ় ভাস। সেজুতিকে দেখেই মটমটে চোয়াল কঠোর হলো আরও, অথচ মিটিমিটি হাসলো মেয়েটা। রুদ্র ভুরুবাইকে তীক্ষ্ণ চোখে চায়। যে মেয়ে একটু আগে নাম ধরে সম্বোধন করলো অমন হঠাৎ স্যার বলে ভদ্রতা দেখাচ্ছে কেন? রুদ্র আশপাশ দেখে বাড়ির সবাই চারপাশে ছড়িয়ে থাকা অ্যাসাইলাম নিয়ে কথা তুলল না। সে যদি ফের ডাকলো, স্যার। পূর্ণ দৃষ্টিতে চাইল রুদ্র, কণ্ঠে যথাসম্ভব গম্ভীর রেখে বলে, হোয়াট? সে যদি কিছু বলল না, শুধু মেহেদি পরা রাঙা হাত দুটো বাড়িয়ে ধরল ওর সামনে। রুদ্র দেখল, তবে বুঝল না কিছু। প্রশ্ন নিয়ে আবারও তাকালো ওর মুখের দিকে। সে যদি হৈ হৈ কণ্ঠে বলল, মেহেদি পরবেন স্যার? এই দেখুন আমি কি সুন্দর করে পরেছি। রুদ্র হোঁচট খেল, কিছুক্ষণ ভ্যাকা চাকা খেয়ে তাকিয়ে রইল। চেহারার অবস্থা দেখে সে যদি পেট ফেটে আসছে হাসিতে। বলল, অব্র ভাই আর আপুর সাথে ডিজাইন ম্যাচিং করে হাতে মেহেদি পরেছে। আপনি না ওনার একমাত্র ভাই? আপনার হাত খালি থাকলে কি ভালো দেখায়? নিয়ে আসবো স্যার, আমি কিন্তু খুব ভালো মেহেদি পরাতে পারি, দেব পরিয়ে? রুদ্রর উত্তর খুঁজে পেল না। সে কি না মেহেদি পরবে? সে যদি এমন মস্কারার কুল কিনারা করতে বিপন্ন হয়ে বলল মাথাটা। আনবো স্যার? রুদ্র ধাতস্থ হলো, ফের চটে গেল কটমটি। কিছু বলতে গেলে যেই তাদের পাশ কাটল কজন লোক। রুদ্র গিলে ফেলল কঠিন কথা, চোখ বুঝে শান্ত করল নিজেকে। মিস সেজুতি, আই ফিল সো ডিস্টার্ব, উইল ইউ লিভ মি অ্যালং? সে যদি মনে মনে বলো, আপনাকে অ্যালং থাকতে দিলে তো মজাটাই শেষ। আপনি এখন আমাকে কিচ্ছু বলতে পারবেন না, বুঝেই তো জ্বালাতে আসা। সে যদি হাত গুটিয়ে সোজা হয়ে দাঁড়ালো, কপাল কুচকে বলল, স্যার আপনি কথায় কথায় এত ইংরেজি বলেন কেন? বাংলা বলতে পারেন না? রুদ্র গরম চোখে চাইল। সে যদি মিনমিন করে বলল, না মানে যে ভাষার জন্য এত বড় আন্দোলন হলো, রফিক শফিক জব্বর বরকত শহীদ হলো, একটা মস্ত বড় শহীদ মিনার বানানো হলো ঢাকায়। প্রত্যেকবার গাছে লক্ষ লক্ষ ফুল সেখানে খালি পায়ে দিতে হয়। সেই এত এত কষ্টের ভাষা না বলে আপনি কেন ইংরেজি বললেন স্যার? বাংলা বলুন, বাংলা। এই আমার মতো খাঁটি শুদ্ধ বাংলা, আহা কি শান্তি! একেবারে মন প্রাণ জুড়িয়ে যায় এই ভাষায়। রুদ্র আর সহ্য হলো না, প্রচণ্ড রাগে মুঠো করল হাত। সে যদি ভীত হয় খানিক। এখন কি এই লোক ঘুষি মেরে ওর মাথা ফাটাবে নাকি? রুদ্র দাঁত চেপে বলল, সে যদি আমি আপনাকে যেতে বলছি। সে যদি আনন্দ চিত্রে বলল, এই তো আপনার মুখে বাংলা চলে এলো। দেখলেন স্যার আমার কি গুণ? আপনার মতো দেশি ইংরেজকে কি সুন্দর এইটুকু সময় বাংলা ফিরিয়ে এনেছি। রুদ্র
থম ধরে বসে। সে যদি তার পাশের চেয়ারে বসলো। বিজ্ঞে হাবভাব করে বলল, স্যার, আমার মনে হয় আপনার আমার কাছে ছোটোখাটো একটা বাংলা ক্লাস করা উচিত। আপনি শিখবেন, আমি শেখাবো। আপনি ভুল করলে শুধরে দেব। আরে স্যার, আপনি জানেন না আমি বাংলায় সব সময় 90% মার্ক পেতাম। আমি তো বাকিটুকু বলার আগেই রুদ্র সশব্দে চিৎকার ছিল, শ্যাট আপ। এই চিৎকারে পাল্টে গেল পরিবেশ। বাড়ির সদস্যরা গোল চোখে চাইল এদিক। রুদ্র পাশে চাইতে ঝাটকা খায়, সে যদি নেই। সে চারপাশ দেখল, সবাই এইভাবে চেয়ে দেখে বিব্রত হলো খানিক। অব্র রীতিমতো উঠে কাছে আসে, চিন্তিত গলায় শুধায়, ভাইয়া, এনিথিং রং? রুদ্র জিভ দিয়ে ঠোঁট ভেজালো, অস্বস্তি সমেত বলল, নো। এভাবে কাকে ধমকালে? রুদ্র বলল, ফোনে কথা বলছিলাম, তুই যা, এনজয় কর। অব্র এক বাক্য মেনে নেয়। তার ভাইকে সে চেনে। রুদ্র এরকম বকাঝকা কাউকে না কাউকে সব সময় করে। সাথে সাথে স্বাভাবিক হলো সবাই। এত বড় ব্যবসায়ী, হয়তো ব্যবসায়িক কোনো ব্যাপার স্যাপার হবে। তারা ফের ব্যস্ত হলো নাচ গানে। পিলার ঘেঁষে দাঁড়িয়ে সে যদি মুখ চেপে হাসছে সে। রুদ্র যখনই গগনবিদারী চিৎকার ছুঁড়েছে তখনই যান বাঁচাতে টুপ করে পালিয়ে এসেছিল। কিন্তু ওর টসটসে রাগী চেহারা দেখে এখনও হাসি থামছে না ওর। রুদ্র মাথা ব্যথা শুরু হয়। 2 আঙ্গুল দিয়ে কপাল চেপে হাঁটুর ওপর ঝুঁকে আছে। সে যদিকে একটু বেশি লাই দিয়েছে। কত বড় সাহস! তার সাথে ফাজলামো! হাতের নাগালে আসুক একবার। হঠাৎই ফোনের টুং শব্দ মাথা তুলল। সে যদি লেখা নাম্বার থেকে মেসেজ দেখে মেসেজটা আবার চটে গেল। কি লিখেছে এই মেয়ে? মেসেজ চেক করতে গিয়ে পূর্ণবার থমকালো রুদ্র। মেহেদি বললে, বলবেন কিন্তু। রুদ্র রেগে মেগে আশেপাশে তাকালো। সে যদিকে খুঁজতে এক কথায়। একটা সময় দূরে পিলার ধরে দাঁড়ানো দেখলো ওকে। চোখাচোখি হতে সে যদি ফিক করে হেসে দেয়। রুদ্র তেড়ে উঠতে নিতে বাচ্চাদের মতো ছুট লাগার সেকেন্ডে রুদ্র ভরকে চেয়ে রইল। চোখ মুখ কুচকে ভাবল, এই মেয়ে কি জন্ম থেকেই পাগল?